আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। জুলাই গণভ্যুত্থানে রামপুরায় দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলির মামলার রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত 15 জুন দ্বিতীয় দফায় উভয় পক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হলে রায়ের দিন ধার্য করা হয়। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সহ আসামি মোট 5 জন। তাদের মধ্যে একমাত্র এএসআই চঞ্চল চন্দ্র সরকার কারাগারে আছেন। গত বছরের 18 সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়। সাভারে রিপন দাস নামে এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে তার দুটি চোখ নষ্ট করার অভিযোগ উঠেছে সাভার থানা ছাত্রদল নেতা মাহবুব হোসেন সামিরের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, মারধরের শিকার ওই কিশোর এখন দু চোখে দেখতে পারছেন না। অর্থাভাবে তার সুচিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এ ঘটনা প্রকাশ হওয়ার পর সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিসুদ্দিন। বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটি সামিরকে দল থেকে অব্যাহতি দিয়েছে। এ ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা মাহবুব হোসেন সামিরকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। তবে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত মাহবুব হোসেন সামির। কাঁচ ঘেরা এক একটি বহুতল ভবন যেন এক একটি মৃত্যুকূপ। আগুন লাগলে কাঁচের ভবন দ্রুত অগ্নিকুণ্ডে পরিণত হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, এ ধরনের ভবনের বাতাস বের হতে পারে না, তাই আগুন ও ধোঁয়া উপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ভাঙতে হয় কাঁচের দেওয়াল। ফলে সময়ক্ষেপণের পাশাপাশি হতাহত ও ক্ষতির ঝুঁকি বাড়ে কয়েক গুণ। ফাহাদ মোহাম্মদের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে থাকছে সে চিত্র। আধুনিকতার নামে রাজধানী জুড়ে নিত্য নতুন যেসব গ্লাস বা কাচের বিল্ডিং বানানো হচ্ছে, সেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আগুন নেভাতে বা ভবনের ভিতরে ঢুকতে ফায়ার ফাইটারদের কাঁচ ভাঙতে হয়। ভারী ও ধারালো কাচের টুকরো নিচে পড়ে হতাহতের ঝুঁকি এবং ফায়ার ফাইটারদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ভবনে ভেন্টিলেশন সিস্টেম না থাকায় আগুন দ্রুত এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। আর গ্লাসের কারণে ভবনের ভিতরে ধোঁয়া বাইরে বেরোতে না পারায় ভবনে আটকে পড়া মানুষ দ্রুত অসুস্থ হয়ে পড়ে। সাধারণ ভবনের তুলনায় এসব ভবনে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি বলে জানায় ফায়ার সার্ভিস। এই যেমন বনানীর এফআর টাওয়ারে 26 জন এবং বেইলি রোডের গ্রিন কজি কটেজের অগ্নিকাণ্ডে 43 জনের মৃত্যুর ঘটনা ঘটে, যার অন্যতম কারণ গ্লাস ঘেরা ভবনে উদ্ধারকারীদের পানি পৌঁছাতে হয় গ্লাস ভেঙে। তাতে যেমন সময় ক্ষেপণ হয়, তেমনি বাড়তে থাকে মৃতের সংখ্যা। আমাদেরকে সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন, সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় আমরা মারা যাব। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল জানান, নানা প্রতিবন্ধকতার কারণে অগ্নিকাণ্ডের সময় গ্লাস ঘেরা ভবনে হতাহতের সংখ্যা অন্যান্য অগ্নিকাণ্ডের তুলনায় বেশি। কাচে ঘেরা ভবনগুলিতে কিন্তু ব্যাকড্রাফট তৈরি হয়। ব্যাকড্রাফট তৈরি হওয়া মানে হচ্ছে এগুলো বদ্ধ থাকে, বাইরের বাতাস ভিতরে যেতে পারে না, ভিতরের বাতাস বাইরে আসতে পারে না। ফলে যখন আগুনের কোনো ঘটনা ঘটে, আমরা যখন গ্লাসটা ভাঙার চেষ্টা করি তখন দ্রুত অক্সিজেন ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে কিন্তু ওখানে যে বদ্ধ অবস্থায় ছিল আগুনটা কিন্তু অক্সিজেন পাওয়ার কারণে দ্রুত পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। তো ফলে ফায়ার সার্ভিস হিসেবে আমরা যখন কাজ করতে যাই, আমাদের ফায়ার ফাইটাররা যেমন এতে একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, প্লাস ওই সময় যারা ভিতরে আটকা পড়ে আছে তারা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে অগ্নিকাণ্ডের ফলে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়া কিন্তু ওখানে ভিতরে যারা আটকা পড়ে আছে তারা কিন্তু ওই ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ক্ষেত্রে তারা মৃত্যুবরণ করে। শুধু আধুনিকতার সাথে পাল্লা দিয়ে গ্লাস ঘেরা ভবন তৈরি করলেই হবে না, অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় বিল্ডিংয়ে ফায়ার রেটেড গ্লাস ব্যবহারের পাশাপাশি অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম, স্মোক এক্সজস্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।
আমাদেরকে আইন মেনে চলতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা যখন বিল্ডিং নির্মাণ করব সেটা যেন বিএনবিসি কোড মেনে নির্মাণ করি। ফায়ার সার্ভিসের যে নির্দেশনাগুলি আছে, যেমন একটা যদি বহুতল ভবন হয় তার জন্য ফায়ার সেফটি প্ল্যান নিতে হবে, এটা বাস্তবায়ন করে কার্যকরী সনদ নিতে হবে এবং সময়ে পিরিয়ডিক্যালি তার সিস্টেমগুলি কাজ করছে কি না সেটা করা। আর যদি ওই সমস্ত স্থাপনা করতেও হয় তাহলে কোন কোন ফ্যাক্টরগুলি বা কোন কোন বিষয়গুলি মাথার মধ্যে রেখে এবং সেগুলিকে অ্যাড্রেস করে এই ধরনের স্থাপনা করা। অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে গ্লাস ঘেরা ভবন তৈরি করা হলেও ভবনে পর্যাপ্ত ভেন্টিলেশন সিস্টেম রাখতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।